৩৬ জুলাই কিংবা ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে। দীর্ঘদিনের শাসন, শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায়। জন্ম নেয় নতুন এক বাংলাদেশ, যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন। আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ৩৬ জুলাই। যে কোনো ফ্যাসিস্ট কিংবা স্বৈরশাসকের শেষ কৌশল হচ্ছে কারফিউ জারি। ব্যতিক্রম হয়নি শেখ হাসিনার বেলায়ও। জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার দেশে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট অ্যাট সাইটও আছে। কিন্তু অনিয়মের বেড়াজাল ছিন্ন করে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ যাদের হৃদয়ে, কে রুখতে পারে তাদের? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ক্র্যাকডাউন দেখলাম, তারপর প্রাইভেটের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্বের জায়গাটা ভাগ করে নিল, তারপরে আমরা সাধারণ মানুষের অংশগ্রহণ দেখেছি। এর মাঝখানে দেখতে পেয়েছিলাম যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে তাদেরকে গুম করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের কয়েকজনের আসলে পালিয়ে থাকতে হয়েছে। আসলে সরকার বা তাদের ইন্টেলিজেন্স পুরো রাষ্ট্রযন্ত্রকে আসলে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের পাশে একটা শক্তি ছিল, সেটা হলো মানুষের দোয়া, মানুষের ভালোবাসা এবং জনগণের সমর্থন, শিক্ষার্থীদের সমর্থন। এই জায়গাটাকে পুঁজি করে আমরা এগিয়ে গিয়েছিলাম। দেশ জুড়ে কারফিউ ও সেনা মোতায়েন এবং পাশাপাশি পুলিশ ও দলীয় পেটুয়া বাহিনী পরিচালিত নির্মম হত্যাযজ্ঞ মুক্তিকামী ছাত্র জনতাকে ঘরে বন্দি করে রাখতে পারেনি। কারফিউর মধ্যেও এদিন তারা বেরিয়ে এসেছে। যখন কারফিউ দেওয়া হলো তখনও এখানে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের অবস্থান এখানে অব্যাহত ছিল। বসুন্ধরা গেটে মূলত নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি সহ আশেপাশের বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা এখানে আন্দোলনে অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীদের আন্দোলনে তাদের ভ্যানগার্ড হিসাবে তাদের সম্মুখে দাঁড়িয়ে তাদের নিরাপত্তার দায়িত্ব এখানকার সর্বসাধারণ পালন করেছে এবং এখানকার রাজনৈতিক শক্তিগুলো সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করেছে। এখানে মূলত ছাত্রলীগের সশস্ত্র ক্যাডার যারা ছিল তারা এই যে নর্দা বাস স্ট্যান্ডের থেকে তারা প্রায়শই হামলার চেষ্টা করত, কিন্তু বেশিরভাগ সময়ই তারা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তারা টিকতে পারেনি, কিন্তু তারা এক পর্যায়ে কাপুরুষোচিতভাবে লিথাল ওয়েপনের মাধ্যমে হামলা চালিয়ে এখানে অসংখ্য ছাত্র জনতাকে আহত করে এবং নিহত করে। কারফিউ জারি করা হয় তখন হচ্ছে ওই টাইমটাতে আমি এবং আমার বন্ধু নাইম আবেদিন আমরা দুইজন একটা ধরতে গেলে প্রত্যন্ত অঞ্চলে, এটা হচ্ছে বনশ্রীর ওই সাইডে নন্দীপাড়া, ওই জায়গাটা একটু গ্রাম সাইড, আমরা ওইখানে ছিলাম। আমরা প্রায় 7-8 দিন এখানে লুকাইছিলাম। ইভেন আমার বাসায় টিভিও ছিল না, আমরা হচ্ছে চার দোকানে বসে বসে টিভি দেখতাম, খবর নিতাম। তখন হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন এলাকা ভিত্তিক আন্দোলন হতো, মানুষ যেখানেই পারতো ওইখানে জড়তা। রাজধানী সহ দেশের অধিকাংশ শহরে প্রতিদিনের হাঁটা পথ, চেনাগলি সবই যেন ভয়ঙ্কর হয়ে ওঠে। নগরীতে ঘরের বাইরে পা ফেলতেই আঁতকে উঠতে হয় বারবার। সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাসের সেল ও মুহুর্মুহু গুলির শব্দে প্রকম্পিত হয় শহরের প্রতিটি দেয়াল। ঘরের ভেতরে থাকা নারী ও শিশুর মনেও ভর করে অজানা ভয়। তবে এত কিছুর পরেও ২০ জুলাই দিনভর রাজধানীর রাস্তায় বিক্ষোভ করেছে মানুষ। শহরের অন্তত অর্ধশত পয়েন্টে দফায় দফায় বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীরা রাস্তায় নেমে আসে এবং যথারীতি ব্যাপক হামলা সহ হত্যাযজ্ঞের শিকার হয়। সারা দেশে মারা যান কয়েক ডজন মানুষ। এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি ১৩ জন এবং নরসিংদীতে 7 জন মারা যান। এছাড়া নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, সাভার ও গাজীপুর সহ বিভিন্ন স্থানে নিহতের ঘটনা ঘটে। এদিন আহত হন প্রায় 1000 খানেক ছাত্র জনতা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বর্বরতার নতুন দৃষ্টান্ত স্থাপন করে
হেলিকপ্টার থেকে রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে। হেলিকপ্টার থেকে তারা কিন্তু গুলি করছে এবং হেলিকপ্টার থেকে আমরা মনে আছে আপনি যদি বাসার ছাদে উত্তরায় কিন্তু ওই যে রাজলক্ষ্মীতে সেই বাসার ছাদে এক মহিলা একটা মেয়ে মারা গেছে, সেদিন ওই হেলিকপ্টারের গুলিতেই মারা গেছে এবং 4 বছরের একটা শিশু মারা গেছে, সেটা কিন্তু এই উত্তরারই কাহিনী। আমরা তো প্রথম হেলিকপ্টার পেতাম যে ওরা পাহারাদার, কিন্তু পরবর্তী যখন ওরা গুলি শুরু হয়েছে আমরা আমাদের যখন ওভারব্রিজের দিকে আমরা এই যে বিএনএস টাওয়ারের ওভারব্রিজে হেলিকপ্টারে আমরা ওভারব্রিজের নিচে নিতাম বা কোনো বিল্ডিংয়ের সাইডে যাইতাম বা ওপেনে অনেক সময় সাহস নিয়ে আমরা রাস্তায় দাঁড়াই যেতাম। এদিন ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এছাড়াও আন্দোলনকারীদের উপর ব্যাপক হামলার ঘটনা ঘটে ময়মনসিংহ, গাজীপুর, সাভার ও নরসিংদীতে। প্রধান সড়কগুলোতে থমথমে পরিবেশ থাকলেও বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া চলে অলিতে গলিতে। এদিন কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার অপকৌশল হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি জামাতের অন্তত ৭১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ২০ জুলাই মধ্যরাতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী নাহিদ ইসলামকে নন্দীপাড়ার এক বন্ধুর বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়। তুলে নিয়ে যাওয়ার পরে আসলে আমরা বেশ পরে, ওই দিন অনেক পরে আমরা জানতে পারি যে নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আবু বাকের মজুমদারও নাকি তার সাথে ছিল, তাকেও তুলে নিয়ে গেছে। সেখান থেকে পুলিশের বিশেষ ফোর্স নাকি তাদের তুলে নিয়ে গেছে আমরা শুনতে পাই। কারণ আমরা প্রতিদিনই যোগাযোগ করতাম কোনো না কোনো মাধ্যম দিয়ে, সিম পাল্টিয়ে, মোবাইল পাল্টিয়ে, অন্যজনের ফোন দিয়ে আমরা একে অপরের সাথে কানেক্ট হতাম। তো সেই জায়গা থেকে আমরা যখন জানতে পারি যে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তখন আমরা বুঝতে পারি যে আসলে আন্দোলনের নেতৃত্বের যে বিকল্প, সেই বিকল্প জায়গাটি তৈরি করা প্রয়োজন। তো আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি রেখেছিলাম। পরবর্তীতে কিন্তু আমরা সুযোগ পেয়ে সেটাকে সুইচ করেছি। প্রবাসীদের সহযোগিতায় দেশের বাইরেও শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন বাড়তে থাকে। যখন জুলাই আন্দোলনে আমাদের ছাত্র ভাইদের উপরে, আমার ভাইদের উপরে যখন পাখির মতো গুলি চালাচ্ছিল এই দেশের স্বৈরাচার শেখ হাসিনা সরকার, তখন আমরা সংযুক্ত আরব আমিরাতের মতো ওই দেশে, আমরা জানি ওই দেশে যখন আমরা রাস্তায় নামবো তখন হচ্ছে আমাদের জেল হবে, আমাদের উপরে হয়তো গুলির অর্ডারও হতে পারে, এমনও কিছু হওয়ার সম্ভাবনা ছিল বলে আমরা জানতাম যে আমাদের উপরে হবে। তারপরেও আমরা সেই দেশের মাটিতে আন্দোলন করেছিলাম। আমার মা বা ভাই বোন যারা এই দেশে বাস করে তারা যদি মারা যায়, আমরা প্রবাসের মাটিতে বসে থেকে কার জন্য রেমিটেন্স পাঠাবো? সামাজিক মাধ্যমে তাদের সক্রিয় ভূমিকায় বাইরের রাষ্ট্রগুলো নজরে আসে বাংলাদেশ পরিস্থিতি। এদিন আমেরিকার প্রভাবশালী কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ বাংলাদেশে ব্ল্যাকআউট তুলে নেওয়ার এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের দাবি জানান। এদিন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সরকারের 2 মন্ত্রী ও একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ 9 দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। আন্দোলনের এ পর্যায়ে দিশেহারা হয়ে পড়ে সরকার। আওয়ামী লীগের সুর হয় একে অপরের প্রতি বিষোদগার। এরই মধ্যেই যে কোনো উপায়ে আন্দোলন দমানোর নির্দেশনা আসে সর্বোচ্চ মহল থেকে। আর এর অংশ হিসেবে পরবর্তী 2 দিন রবিবার ও সোমবার নির্বাহী আদেশে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।